সংশোধনী কিভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে সেই ক্ষেত্রেও আমরা দুইটা প্রভিশন আরো যুক্ত করে সেটা আমরা আরো শক্তিশালী করেছি। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না, যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দি পিপল। আর যেটা সার্বভৌম পার্লামেন্ট, তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে, এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে। সেই সার্বভৌম পার্লামেন্টে জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয়। সেইখানেই সংবিধান পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা তাদের এখতিয়ার। এই প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে, এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। এখানে শেষ। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমাদেরই পূর্বের প্রস্তাব আজকে গৃহীত হয়েছে, সেটা আমি দিয়েছিলাম হাউসে, যে যেহেতু সংসদ সদস্যগণ 70 অনুচ্ছেদে এই রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এই বিষয়টা আমরা 70 অনুচ্ছেদে এমপিদেরকে 4টা বিষয় বাদে যে বাকি সব ক্ষেত্রে যে স্বাধীন, এই ক্ষেত্রেও স্বাধীন, সেই বিধানটা পাশ হয়েছে, আপনারা এখানে গৃহীত হয়েছে জানেন। সুতরাং এই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, এটা হচ্ছে বিধান। যদি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষই থাকে, তখন দুই কক্ষের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই জন্য প্রস্তাবটা এভাবে গৃহীত হয়েছে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের দ্বারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবেন। এভাবেই সেই প্রস্তাবটা গৃহীত হয়েছে। এখানে কেউ নোটিফিকেশন দেননি। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কিত আলোচনাটা এখন হচ্ছে যে রাষ্ট্রপতির হাতে আর কি কি বিদ্যমান যেটা আছে সেটা হচ্ছে আর্টিকেল 48 সাবসেকশন 3-তে রাষ্ট্রপতি কেবল স্বাধীনভাবে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন। এর বাইরে রাষ্ট্রপতিকে আর কি কি ক্ষমতা দেওয়া যায় সেই বিষয়টা এখন আলোচিত হচ্ছে। আমি এখনই সেই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না, কারণ আলোচনার পরে করলে আমার মনে হয় ভালো হবে। কিছু অতিরিক্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য আমরাও প্রস্তাব করেছি আমাদের আগের প্রস্তাবে, হ্যাঁ, যাতে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা কায়েম থাকে। তারপরে বাকি 3টা বিষয় আছে এখনো, সেটা সিদ্ধান্তের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে একটা বিধান জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে ঢোকানো যায় কিনা, সে মধ্যবর্তী বিধানটা, সেই বিষয়টা আমি গতকালকে মনে হয় আপনাদের সামনে বলেছি। সেই বিষয়ে সিদ্ধান্ত কমিশন একটা দিবে, উপস্থাপন করবে, তার বিষয়ে আলোচনা হবে, তখন বলা যাবে। তারপরে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আসবে, সেটা এখনো টেবিলে আছে, আলোচনা আসে নাই। কারণ কিছু কিছু মৌলিক অধিকার বিদ্যমান মৌলিক অধিকারের সাথে আরো যুক্ত করা যায় কিনা সে বিষয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করছি। যেমন সেখানে ইন্টারনেট আছে এবং আরো কয়েকটি বিষয় আছে যেগুলো এখনকার সময়ে একটা আলোচিত বিষয়, যেগুলো নিশ্চিত করতে হবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে, মানে অধিকারের ভাগে, এটা 3য় ভাগ। এখানে আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইটস এর বিধানগুলো বিবৃত আছে, এই জায়গাতে বিভিন্ন আর্টিকেলের শেষে কি কি আরো যুক্ত করা যায়, সংযুক্ত করা যায়, সেই বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে ফান্ডামেন্টাল রাইটস এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। আইনের মধ্যে, সংবিধানের মধ্যে আছে যে স্টেট শ্যাল এনশিওর দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দি পিপল। এই জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো, যে কোনো নাগরিক মামলা করতে পারবে। আর্টিকেল 44-এ বলা আছে যে 102-তে ফান্ডামেন্টাল রাইটস এর এনশিওর করার জন্য মামলা করতে পারবে। তো এখানে যেহেতু এটা শ্যাল এনফোর্সেবল, মানে ইন দ্য কোড অফ ল লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে, এটা এনফোর্সড হইতে গেলে রাষ্ট্রকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। যদি কোনো কিছু ফান্ডামেন্টাল রাইটস আমরা অন্তর্ভুক্ত করি,
যাতে সেটা রাষ্ট্র অবশ্যই পালন করতে পারে। সেটা মাথায় রেখেই এখানে ফান্ডামেন্টাল রাইটস কি কি ইনক্লুড করা যায় সেটা চিন্তা করতে হবে। এটা এমন একটা বিষয়, একবার ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃত হলে সেইটা রাষ্ট্র যদি কোনোভাবে ব্যর্থ হয় তখন রাষ্ট্রকে লায়াবল করে যে কোনো নাগরিক 102 আর্টিকেলে মামলা করতে পারবে। সুতরাং খুব সাবধানতার সাথে পরীক্ষা নিরীক্ষা করেই এখানে যেতে হবে, সেটা আমরা আলোচনা করব। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগে অনেকবার আলোচনা হয়েছে, সে বিষয়ে ঐক্যমত হয়নি। আমরা আমাদের পজিশনটা আগেই বলেছি যে পঞ্চম সংশোধনীতে গৃহীত রাষ্ট্রের মূলনীতিগুলোর সাথে আমরা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত যে একটি বাক্য সংযোজনের জন্য বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা, এগুলোর বিষয়ে আমরা একমত। হ্যাঁ, এটা সংযুক্ত করার ক্ষেত্রে তবে যেহেতু কিছু কিছু দলের এখানে রিজার্ভ আছে, কিছু মতামত আছে, ঐক্য আসে নাই, সেটা পরে এখন সিদ্ধান্ত জানানো যাবে। থ্যাংক ইউ। সনদের আইনি বৈধতা না থাকলে তারা সই করবে না, বিএনপির অবস্থান কি? আমি একটু যোগ করি, তারা বলেছেন এটা যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে এটা সরকার এবং এখন কোন দল কি বললো তার বিরুদ্ধে আমাকে যদি মন্তব্য করতে বলেন সেটা আমি মনে হয় না যে আমার কিছু বলা উচিত হবে। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025 নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে সেখানে কিছু শব্দগত বাক্যগত কিছু অসামঞ্জস্য ছিল, তেমন গুরুতর কিছু নয়। সেগুলো আমরা সংশোধন করে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমাদেরকে প্রত্যেক দলকে বলেছিল যে কোনো সংশোধনে থাকলে জমা দিতে, আমরা জমা দিয়েছি। এবং সেখানে প্রস্তাব আছে যে 2 বছরের মধ্যে জাতীয় সংসদ গঠনের পরে সরকার গঠনের 2 বছরের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত। এবং তারা বলেছে যে এই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সংবিধানে এবং বিভিন্ন আইনে, বিভিন্ন বিধি বিধানে যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমরা সই করব। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সই করবেন, অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐক্যমতে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো?